তালডোবা গ্রাম নামেই যেন মিশে আছে তালগাছের দীর্ঘ ছায়া আর পুরনো ডোবার শীতলতা। বর্ষার এই সময়ে গ্রামটার রূপ খুলে যায়। সবুজ আর সতেজতার এক মায়াবী চাদরে ঢেকে থাকে চারিদিক। বিকেলে যখন সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়েছে, তখন তালডোবার বুক জুড়ে এক স্নিগ্ধ শান্ত পরিবেশ। দূরে বিলের জলে দেখা যায় বালি হাঁসের দল চড়ে বেড়াচ্ছে, মাঝে মাঝে ডুব দিচ্ছে পানকৌড়ির ঝাঁক। আর বিলের পাশে উঁচু ঘাসের চর, সেই চরেই গরু আর ছাগল চড়াচ্ছিল দুই বন্ধু, নিবারণ আর কানাই। দিনভর পশুদের দেখাশোনা শেষে এখন তাদের ঘরে ফেরার তাড়া। আকাশের কোণে মেঘের ঘন ঘটা দেখে কানাই সেদিকে ইশারা করে বলল, এই নিবারণ, দেখেছিস আকাশ তো কালো করে আসছে রে। চল চল, এবার বাড়ি চল, না হলে মাঝপথে বৃষ্টিতে ভিজতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল, মনে হচ্ছে বড় একটা ঝড় আসছে। কিন্তু তাদের কথায় কান দেওয়ার আগে প্রকৃতি তার নিজের খেলা শুরু করে দিল। পশ্চিমের অস্তগামী সূর্যটাকে যেন এক নিমেষে গ্রাস করে ফেলল কালো মেঘের দল। ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি নামল, যেন আকাশের সব জল একেবারে নেমে আসছে মাটির বুকে। চোখের পলকে চারিদিক অন্ধকার হয়ে গেল। এই দুর্যোগের মধ্যে ওরা দুজন কি করবে ভেবে পেল না। তবে বিলের পাশেই একটা পাটকাঠির বেড়া দেওয়া আর বাঁশের মাচা দিয়ে তৈরি ছোট্ট একটি ছাউনি ছিল। সাধারণত তালডোবা শ্মশানে মরা পোড়াতে আসা শ্মশান যাত্রীরা এখানে বসে বিশ্রাম করে। আসলে শ্মশানটা এখান থেকে খুব কাছেই। নিরুপায় হয়ে তারা তাদের গরু আর ছাগলগুলোকে পাশে থাকা শ্মশান যাত্রীদের অপেক্ষার জন্য তৈরি টিনের চালার নিচে বেঁধে দিয়ে সেই মাচার ঘরে উঠে বসল। এই শ্মশানটা, অর্থাৎ তালডোবার এই শ্মশানটা সব থেকে পুরনো শ্মশান। পাশেই বিল আর পেছনে ঘন জঙ্গল। জায়গাটা সবসময় কেমন যেন থমথমে থাকে। এখন এই ভর সন্ধেবেলায় ঘন ঘন বিদ্যুতের চমকের সাথে ঘন বর্ষায় জায়গাটা যেন আরো ভীতিপ্রদ হয়ে উঠেছে। মাচার ভেতরে উঠে বসতেই তারা চমকে গেল। আরে, এ তো তালডোবা শ্মশানের ডোম গোবিন্দ কাকা। গোবিন্দ কাকা কোনো পেশাদার ডোম নয়, বরং গ্রামের কেউ মারা গেলে স্বেচ্ছায় এগিয়ে এসে তার সৎকারের দায়িত্ব নেন তিনি। গ্রামের মানুষও তাই বিপদে পড়লে সবার আগে গোবিন্দ কাকার কথাই মনে করে। গোবিন্দ কাকাকে এই অবেলায় শ্মশানের পাশে বসে থাকতে দেখে অবাক হয়ে নিবারণ জিজ্ঞেস করল, এ কি গোবিন্দ কাকা, তুমি এখানে? কোনো মরা বাড়ির লোক আসার কথা আছে নাকি? গোবিন্দ কাকা উদাসীনভাবে উত্তর দিলেন, না রে বাপ আমার, আজকে কোনো মরা পোড়ানোর কথা নেই। এসেছিলাম বিলের ধারে একটু মাছ ধরতে। শুনলাম জল বেড়েছে, তাই নদী থেকে নাকি অনেক কাতলা এসেছে ঝিলে। কিন্তু এই বৃষ্টিটা এসে সব বিগড়ে দিল। সত্যি গোবিন্দ কাকার পাশে একটা ছিপ, একটা হাড়ি আর একটা পুরনো হ্যারিকেন রাখা ছিল। গোটা গ্রাম জানে গোবিন্দ কাকার মাছ ধরার শখটা সাংঘাতিক। রাতের আঁধারে যেখানে সাধারণ মানুষ যেতে ভয় পায়, সেখানে মাছের খোঁজ পেলেই তিনি সব বিপদ অগ্রাহ্য করে চলে যান। আকাশের দিকে তাকিয়ে গোবিন্দ কাকা বললেন, যা বৃষ্টি নেমেছে মনে হয় না সহজে থামবে। এদিকে সন্ধ্যা হয়ে আসছে। যাই হোক, বৃষ্টিটা কমলেই তোরা চলে যাস বাপ। এই জায়গাটা সন্ধ্যের পর ভালো নয়। গোবিন্দ কাকার কথা শুনে নিবারণ আর কানাই দুজনেরই বুকটা কেমন যেন ছমছম করে উঠল। কানাই বলল, আচ্ছা গোবিন্দ কাকা, তুমি তো অনেক মরা পুড়িয়েছো জীবনে। শুনেছি তোমার নাকি নানান ভৌতিক অভিজ্ঞতাও আছে। এটা একটা শোনাও না গো কাকা। এই বৃষ্টিতে তোমার মুখে গল্প শোনা, এর থেকে সুখ আর কিছু হয় না। আরে ওগুলো কোনো গল্প নয় রে বাছা। আমি যা দেখেছি তোরা বললে হয়তো বিশ্বাস করবি না। অবশ্য প্রথমে আমিও বিশ্বাস করতাম না, কিন্তু পরে বিশ্বাস করতে বাধ্য হয়েছি। হ্যাঁ কাকা, সেরকমই একটা পিলে চমকানো ঘটনার কথা বলো না। গোবিন্দ কাকা হ্যারিকেনের পোলতেটায় অগ্নি সংযোগ করে গভীরভাবে কিছুক্ষণ বসে রইলেন, যেন তার স্মৃতিতে ভেসে ওঠা কোনো এক দুঃস্বপ্ন নিমেষের জন্য ঝলকে উঠল চোখের তারায়।
বাইরে অঝোর ধারায় ঝরে পড়া বৃষ্টির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে গোবিন্দ কাকা বললেন, কিছু কিছু সময় আমাদের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটা একেবারে স্বাভাবিক মনে হয়, অথচ তার প্রভাবটা বোঝা যায় দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরেও। ঠিক এরকমই কিছু একটা ঘটেছিল তখন আমার জীবনে। তিনি যেন ফিরে গেলেন সেই বহু বছর আগের এক বর্ষা মুখর রাতে। স্মৃতির অতল গভীরে ডুব দিয়ে তিনি বলতে লাগলেন, আমি তখন নিতান্তই যুবক, সদ্য সদ্য বিবাহ করেছি। সেকালের যা রেওয়াজ, মা বাবা ঠিক করলেন বিয়ে করতেই হবে। আমার যদিও তখন সংসার পাতার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, কিন্তু ভাগ্যচক্রে সব যখন পাকা হয়ে গেল তখন আর কি করা। সংসারে একজন বাড়তি মুখ মানেই বাড়তি খরচ, আর সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছিলাম। আর আমি তখন রীতিমতো তালডোবা শ্মশানে মরা পোড়ানোর কাজ করি। আসলে তখন কলেরার মহামারীতে মরা পোড়ানোর যেন লাইন লেগে যেত। বহু পরিবারের মানুষজনই মরা রেখে দিয়ে চলে যেত, আর সেটা পোড়ানোর দায়িত্ব ঘাড়ে এসে পড়তো আমার। অবশ্য সৎকার হয়ে গেলে কম বেশি সকলেই আমায় বকশিস দিত। ভালোই টাকা পয়সার মুখ দেখতে শুরু করেছিলাম আমি। বিয়ের পর সাংসারিক চাপে দুটো পয়সা রোজগারের জন্য অনেক ঝুঁকিপূর্ণ কাজও করতে হতো। তাই কোনো দিকে না তাকিয়ে সেই মরা পোড়ানোর কাজটাকেই নিজের পেশা হিসেবে বেছে নিয়েছিলাম। কিন্তু ভাবিনি যে সেই পয়সা রোজগারের লোভেই আমাকে সেদিন এত বড় বিপদে পড়তে হবে। এইটুকু বলে কাকা থামলেন। হ্যারিকেনের টিমটিমে আলোয় তার মুখমণ্ডলে আঁকা পড়ছিল এক গভীর রেখা। বাইরে তখনও টিপটিপ করে বৃষ্টি ঝরছে। বাতাসে মিশে আছে ভিজে মাটির সোঁদা গন্ধ। গোবিন্দ কাকা আবার বলতে শুরু করলেন, সেই রাতটাও ছিল এরকমই এক বর্ষা মুখর রাত। হঠাৎ প্রবল বৃষ্টি এসে সবকিছু ভিজিয়ে দিয়েছিল। তারপর কিছুক্ষণ জলধারা শান্ত হয়ে থমথম করেছিল চারিদিক। প্রবল বর্ষণের কারণে গ্রামে কলেরায় মারা যাওয়া অনেক মরাকে বাড়ির লোকেরা প্লাস্টিকে পেঁচিয়ে বাড়িতেই রেখে দিয়েছিল। তখনও টিপটিপ করে বৃষ্টি ঝরছিল। আমি বসেছিলাম কানের কোণে একটা ছাউনির নিচে। তখন এই মাচাটা ছিল না, শ্মশানের মধ্যেই বসার জন্য একটা ছোট জায়গা ছিল। আমি হাতে একটা বিড়ি ধরিয়ে অপেক্ষায় ছিলাম যদি কেউ আসে। অপেক্ষা দীর্ঘস্থায়ী হলো না। কিছুক্ষণ পর দূর থেকে একদল মানুষকে শ্মশানে এগিয়ে আসতে দেখলাম। তাদের হাতে থাকা হ্যারিকেন বাতির মৃদু আলো দেখা যাচ্ছিল। তবে কাছে আসতে বুঝলাম একদল লোক নয়, জনা পাঁচেক মানুষ এসেছে শ্মশানে। পেছনে একটা গরুর গাড়ি, গাড়িতে বোঝাই করা শুকনো কাঠ আর পাটকাঠি। গ্রামের প্রতাপশালী মাছের ব্যবসাদার হরিনারায়ণ মুখুজ্জের 110 বছর বয়সী ঠাকুমার মৃত্যু হয়েছে। অবশ্য তাদের কথাবার্তা শুনে এমনটাই বোঝা যাচ্ছিল। হরিনারায়ণ মুখার্জি উপস্থিত ছিলেন দলের মধ্যে। তিনি এগিয়ে এসে বললেন, গোবিন্দ, আমার ঠাকুমার সৎকারের দায়িত্ব তোকে নিতে হবে। আমি সঙ্গে করে কয়েকজন লোক নিয়ে এসেছি, তুই ব্যবস্থা কর, আমি আছি। আমি মনে মনে ভাবলাম হরিনারায়ণ মুখার্জি পয়সাওয়ালা লোক, কাজটা করে দিলে বকশিশ ভালোই পাওয়া যাবে। এমনিতেও সারাদিন বৃষ্টি হওয়ার কারণে লোকজন তেমন একটা আসেনি। আমি তড়িঘড়ি আমার কাজে লেগে পড়লাম। গরুর গাড়ি থেকে সমস্ত কিছু নামানো হলো। আকাশ তখন ঘন ঘন বিদ্যুতের তীব্র চমকে উদ্ভাসিত হচ্ছে, আর মেঘের গুরু গুরু ডাক যেন জানান দিচ্ছে আসন্ন প্রলয়ের। ঝোড়ো বাতাসের এক উন্মত্ত নৃত্য শুরু হয়ে গিয়েছিল চারপাশে। এমতাবস্থায় সবাই তড়িঘড়ি চিতা সাজাতে ব্যস্ত। সেই বিরামহীন বৃষ্টির পূর্বাভাস যেন বিলের ওপারের ঘন জঙ্গল থেকে ভেসে আসা শিয়ালের করুণ ডাক,
আর সঙ্গে ব্যাঙ আর ঝিঁঝি পোকার ক্রমাগত চিৎকারের সাথে মিলেমিশে এক অদ্ভুত শব্দবন্ধ তৈরি করেছিল। আর এই সব কিছুর মাঝখানে তালডোবা শ্মশানের প্রস্তুতি নেওয়া হচ্ছিল আমাদের জীবনের এক অনিবার্য লক্ষ্য, অর্থাৎ মৃত্যুর শেষ অন্তিম সৎকারের ব্যবস্থা। এই দৃশ্য, এই পরিস্থিতি যেন প্রকৃতির নিজস্ব এক নাট্যমঞ্চ, যেখানে জীবনের শেষ অধ্যায় অভিনীত হচ্ছে আর আমরা কেবল তার নীরব দর্শক। কিছুক্ষণ পরে আরেকটা গরুর গাড়ি শ্মশানে প্রবেশ করল। সেই গাড়িতে রয়েছে একটা কাঠের দামি খাট। সেকালের বিত্তশালী জমিদার বা ব্যবসায়ীদের বাড়িতে যেমন খাট থাকতো, এও ঠিক তেমনই। শঙ্খ শুভ্র কাঠের কারুকার্যময় পায়া, তাতে খোদাই করা কাজ, আর চারদিকে সুসজ্জিত নকশা। এমন খাট দেখলে চোখ জড়িয়ে যায়। আমি তো দেখে হতবাক। এই খাটের কি কাজ শ্মশানে? কৌতূহল চাপতে না পেরে হরিনারায়ণ বাবুকে জিজ্ঞাসা করলাম, এ কি বাবু, এই খাট নিয়ে আসার অর্থ কি? হরিনারায়ণ বাবু গম্ভীর মুখে খাটের দিকে একবার তাকিয়ে বললেন, এটাকে পুড়িয়ে দিস গোবিন্দ। ঠাকুমার খুব পছন্দের খাট ছিল এটা। তিনি মারা যাবার আগে বলে গিয়েছিলেন তার সঙ্গে খাটটাকেও আগুনে দিয়ে পুড়িয়ে দিতে, যাতে স্বর্গে গিয়ে অন্তত এই খাটটায় তিনি বিশ্রাম করতে পারেন। তাই চিতার সঙ্গে সঙ্গে এই খাটটাও পুড়িয়ে দিস। আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে বাকি কাজগুলোতে হাত লাগাতে লাগলাম। আকাশে তখনও ঘন ঘন মেঘের গুরু গুরু ডাক, আর দূর থেকে ভেসে আসা বিদ্যুতের মৃদু ঝলকানি বৃষ্টির পূর্বাভাসের সতর্কবার্তা জারি রেখেছে। হরিনারায়ণ বাবু একবার চিৎকার করে বললেন, এই তাড়াতাড়ি কর রে, বৃষ্টি চলে এলে মুশকিল হয়ে যাবে তো। আমরা দ্রুত হাত চালিয়ে চিতা সাজিয়ে ফেললাম। কাঠ আর পাটকাঠির স্তূপের ওপর শায়িত করা হলো হরিনারায়ণ বাবু ঠাকুমার নিথর দেহ। যথাসময় অগ্নিসংযোগ ঘটল, আর দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। হরিনারায়ণ বাবু তার ঠাকুমার কাছে ছোটবেলা থেকেই ছিলেন একেবারে ন্যাওটা, তাই মুখাগ্নি করার সময় তার চোখ ছলছল করে ভিজে এলো। কিন্তু আমার মনে তখন অদ্ভুত চিন্তা ভাবনা এসে হাজির হয়েছে। আমি মরা পোড়ানোর কাজ করি আর মনে মনে ভাবি, আমাদের জীবনে কত চাহিদা থাকে। সেসব চাহিদার কারণে আমরা একে অপরের শত্রু হয়ে উঠি। এক চিলতে জমির জন্য মারামারি, হিংসা, বিদ্বেষ, কত কিছুই না করে থাকি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি আমাদের সকলের গন্তব্য একদিন হবে এই চিতা? এই জ্বলন্ত চিতাই তো জীবনের সমস্ত লোভ, হিংসা আর অহংকারকে পুড়িয়ে ছাই করে দেবে। দাউ দাউ করে আগুন জ্বলছে, জ্বলে পুড়ে ছাই হচ্ছে হরিনারায়ণ বাবুর ঠাকুমার মৃতদেহ। এভাবেই মৃতদেহ যখন অর্ধেক পুড়ে এসেছে, বিপত্তিটা ঘটল ঠিক তখনই। ঝমঝমিয়ে বৃষ্টি নামল। যে যেখানে পারল কাছাকাছি গিয়ে দৌড়ে আশ্রয় নিল। হরিনারায়ণ বাবু ছাতা মাথায় দিয়ে আমার কাছে এগিয়ে এসে বললেন, এই গোবিন্দ, ঠাকুমার দেহটা ভালো করে পুড়িয়ে দিস। আমাকে ফিরে যেতে হবে। বৃষ্টিটা এসে সব কিছু মুশকিল করে দিল। আমি কিছু বাড়তি শুকনো কাঠ নামিয়ে রাখছি, আর সেগুলো দিয়ে কাজটা সেরে দিস। ওদিকে বাড়িতে আমার নাতিটারও শরীর ভালো নেই। আমাকে ফিরে যেতে হবে। দায়িত্বটা আমি তোর উপরেই দিয়ে গেলাম। আর এই নে বকশিসের টাকা, মনে করে খাটটা পুড়িয়ে দিস কিন্তু। এই বলে হরিনারায়ণ বাবু আমার হাতে গুনে গুনে 58টা টাকা গুঁজে দিয়ে ওই বৃষ্টির মধ্যেই দলবল নিয়ে ফিরে গেলেন। যাওয়ার আগে গরুর গাড়ি থেকে আরও কিছু শুকনো কাঠ নামিয়ে রাখলেন ওই চালা ঘরের নিচে। কিন্তু বৃষ্টির বেগ যেন সময়ের সাথে সাথে বেড়েই চলল। প্রবল বর্ষণ আর বাতাসের উন্মত্ততা চারিদিকে এক ভয়াল নিস্তব্ধতা তৈরি করল। সবাই চলে যেতে শ্মশান চত্বরটা আরো থমথমে আর ফাঁকা ফাঁকা হয়ে উঠল। অবশ্য রাতে আমার এসব জায়গায় থাকার অভ্যাস আছে।
সত্যি কথা বলতে কি, এতদিন ধরে কাজ করছি, অথচ মানুষ যেসব জিনিসগুলোকে নিয়ে বেশি ভয় পায় সেরকম কিছু অস্বাভাবিক কখনো চোখে পড়েনি। তবে সেদিন রাতের পরিবেশটা ছিল অন্যরকম, যেন প্রকৃতি নিজেই কোনো অশুভ ঘটনার ইঙ্গিত দিচ্ছিল। ওদিকে দেখলাম চিতার আগুন প্রায় নিভু নিভু। সেখান থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে আকাশের দিকে উঠে যাচ্ছিল, যা বিদ্যুতের ক্ষণিকের আলোয় আরো গাঢ় দেখাচ্ছিল। হরিনারায়ণ বাবু ঠাকুমার অর্ধেক পোড়া মৃতদেহটা নিথর হয়ে শুয়ে আছে। এক বিভৎস দৃশ্যের অবতারণা করে আগুনের লেলিহান শিখা তার রক্ত মাংসকে গ্রাস করে এক ভয়াল রূপ দিয়েছে। মাংসপেশিগুলো কুঁচকে গেছে, অস্থিগুলো বেরিয়ে এসেছে লোমহীন কঙ্কালের মতো। চোখ দুটো যেন কোটর থেকে ঠেলে বেরিয়ে আসার উপক্রম, আর মুখের ভিতর বিকৃত হাসি, যেন মৃত্যুর এক বিভৎস উপহাস। সেই অর্ধদগ্ধ দেহটা যেন নীরব প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে, এটাই কি জীবনের শেষ পরিণতি? এখন মরা পোড়ানো কিছুতেই সম্ভব নয়। এই প্রবল বৃষ্টির মধ্যে আগুন জ্বালিয়ে রাখাও অসম্ভব, তাই বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ভেবে আমি চালাঘরটার কাছে গিয়ে সেখানে গিয়ে বসলাম। ধুতির কোঁচা থেকে একটা বিড়ি বের করে জ্বালাতে গিয়ে হিমশিম খেয়ে গেলাম। বৃষ্টির ছাটে দেশলাইয়ের বাক্স ভিজে গেছে হালকা হালকা। অনেক কষ্টে বেশ কিছুক্ষণ ধরে কসরত করার পর একটা বিড়ি ধরাতে সক্ষম হলাম। তারপর তৃপ্তির সুখ টান দিতে দিতে চেয়ে রইলাম পাশেই পড়ে থাকা সেই সুন্দর খাটটার দিকে। কেন জানি না আমার চোখে একটা লোভ চকচক করে উঠল। আহা, এমন সুন্দর খাট, অত দামি খাটখানা শেষে কিনা আগুনে পুড়িয়ে ফেলতে হবে? না না, এটা হতে দেওয়া যায় না। একটা কাজ করলে কেমন হয়, খাটটা যদি আমি বাড়িতে নিয়ে চলে যাই, এই রাতে এখানে কেউ আসবেও না, ব্যাপারটা জানতেও পারবে না। হরিনারায়ণ বাবুকে না হয় সকালে বলে দেব খাটটা পুড়িয়ে ফেলেছি। কিন্তু পর মুহূর্তেই মন বলল এটা করা উচিত হবে না। হরিনারায়ণ বাবুর ঠাকুমার শেষ ইচ্ছা ছিল, এই অদ্ভুত ইচ্ছা যে তার খাটটা যেন তার সঙ্গে পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু মানুষের মৃত্যুর পর তার শেষ ইচ্ছার কি কোনো অস্তিত্ব থাকে এই পৃথিবীতে? যে ঠাকুমা হরিনারায়ণ বাবুকে এত ভালোবাসত, সেই ঠাকুমার মৃতদেহ অর্ধেক পোড়ানোর পরেই দুর্যোগের আশঙ্কায় তার নাতি বাড়ি ফিরে গেল। এই দুনিয়ায় ভালোবাসার কোনো দাম নেই। যদি থাকতো তাহলে হরিনারায়ণ বাবু সারা রাত এখানে বসে থাকতেন, যতক্ষণ না ঠাকুমার মৃতদেহের সৎকার সম্পন্ন হচ্ছে। নিজের লোকেরাই যখন এত তুচ্ছ তাচ্ছিল্য করে, তখন আমি তো পর। এইরকমই নানান চিন্তা ভাবনায় কেটে গেল বেশ কিছুক্ষণ। তারপর মনকে শক্ত করে ঠিক করলাম যে না, এই খাটটা পোড়ানো যাবে না। ওটাকে যেভাবেই হোক আজ রাতেই আমি বাড়িতে নিয়ে যাব। লোভ আর বাস্তবতার এক অদৃশ্য টানা পড়ে নে যেন আমার বিবেক ডুবতে শুরু করলো। এমন এক লোভ যা আমাকে এক কঠিন পথের দিকে ঠেলে দিচ্ছিল, যার পরিণতি তখনও আমার জানা ছিল না। ঠিক এমন সময় একটা দৃশ্য দেখে বুকের ভেতর থেকে কলজেটা যেন থরথর করে কেঁপে উঠল। আমি নিজের চোখ কচলে ভালো করে দেখলাম ঠিক দেখছি কিনা। একটু দূরে নিভে যাওয়া চিতাটা বৃষ্টির জলধারায় ধুয়ে যাচ্ছে। তার ছাই জলের সঙ্গে কালো হয়ে মিশে গড়িয়ে যাচ্ছে বিলের জলে। আর অদ্ভুত ব্যাপারটা হচ্ছে, পুড়ে যাওয়া কালো কাঠের স্তূপের ভেতর থেকে যেন একটা কিছু নাড়াচাড়া করা স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, কাঠগুলো যেন সরিয়ে ফেলা হচ্ছে।
বা কেউ সরিয়ে ফেলতে চাইছে। তাই মৃতদেহ সহ চিতার মধ্যে একটা অদ্ভুত কাঁপুনি লক্ষ্য করা যাচ্ছে। আমার শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। এই যেন এক দুঃস্বপ্ন যে আমার চোখের সামনে বাস্তবে রূপ নিচ্ছে। বরফের মতো জমে যাচ্ছিলাম আমি এই ভয়াবহ দৃশ্য দেখে। কয়েক মুহূর্ত এরকম চলবার পর হঠাৎ দেখতে পেলাম চিতার ঠিক ওপারে যেন একটা বাদামি রঙের কিছু নাড়াচাড়া করছে। আমার সঙ্গে হ্যারিকেন বাতি ছিল, সঙ্গে একটা ছাতাও ছিল। বুকের মধ্যে সাহস নিয়ে হ্যারিকেন বাতি আর ছাতাটা হাতে করে আমি বাইরে বেরিয়ে পড়লাম। তারপর ধীরে ধীরে এগিয়ে গেলাম চিতাটার দিকে। চিতাটার কাছাকাছি যেতেই দেখলাম আর একটা অদ্ভুত হাড় হিম করা দৃশ্য। একটা শেয়াল চিতার কাঠ সরিয়ে ভেতর থেকে আধ পোড়া মৃতদেহটা নিজের খাদ্য হিসেবে টেনে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তার হিংস্র চোখ দুটো অন্ধকারে জ্বলছে, আর মুখে লেগে থাকা কালো ছাই তাকে আরো বিভৎস করে তুলেছে। মনে হচ্ছে যেন এক নরখাদক পিশাচ তার শিকারের ওপর ঝাঁপিয়ে পড়েছে। আমি কাছে যেতেই সম্ভবত কারোর আগমন টের পেয়ে শেয়ালটি চিতার ভেতর থেকে মুখ বাইরে বের করে আমার দিকে সরাসরি তাকালো। তার মুখে লেগে থাকা কালো ছাই আর হ্যারিকেনের হলদেটে আলো তার চোখে পড়ে যে চকচকে আগুনের মতো দুটি বিন্দু তৈরি করেছে, তা দেখে আমার বুকের রক্ত যেন জল হয়ে যেতে চাইল। মনে হলো এখনই বুঝি এই শেয়ালটা আমার ওপর ঝাঁপিয়ে পড়বে। এক নিমেষের জন্য আমার সারা শরীর অসাড় হয়ে গেল, কিন্তু পরক্ষণে মনে হলো এভাবে চুপ থাকলে শেয়ালটা মৃতদেহটাকে কামড়ে নিয়ে চলে যেতে পারে। অগত্যা তড়িঘড়ি চিতা থেকে একটা চেলা কাঠ তুলে নিয়ে হেই হেই করে তেড়ে গেল। শেয়ালটা দুবার আক্রমণাত্মক ভঙ্গি দেখিয়ে সেখান থেকে ল্যাজ গুটিয়ে পালালো। তারপর অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল মুহূর্তেই। আর তখনও বৃষ্টি সমান ধারায় ঝরে চলেছে, বরং তার বেগ যেন একটু বেড়েছে। শেয়ালটাকে তাড়িয়ে দিয়ে আমি আবার গিয়ে চালা ঘরের নিচে বসলাম, কিন্তু এবার খুব ভালোভাবে নজর রাখতে লাগলাম চিতাটার দিকে। আমার মনে তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, খাটটা বাড়িতে নিয়ে যাবই যাব। কিন্তু পরক্ষণেই এক কঠিন বাস্তবের মুখোমুখি হলাম। একা এত বড় ভারী খাট বাড়িতে নিয়ে যাওয়াটা কিছুতেই সম্ভব নয়। এই ব্যাপারটা আমাকে আবার গভীর চিন্তায় ফেলল। একটা উপায় বের করতেই হবে, কিন্তু কি উপায় সেটা কিছুতেই মাথায় আসছিল না। মাথার ভেতর এক অলস ঘূর্ণিপাক কেবলই ঘুরপাক খাচ্ছিল সেই দামি খাটের মোহে। সময় এগিয়ে চলল আরো গভীর রাতের দিকে। শ্মশানের নিস্তব্ধতা তখন প্রকট। অবশেষে বৃষ্টিটা ধীরে ধীরে কমতে কমতে একেবারেই থেমে গেছে। আকাশ এখন পরিষ্কার, কিন্তু অন্ধকার গাঢ়। আমি আর বিন্দুমাত্র দেরি না করে উঠে দাঁড়ালাম। তারপর লেগে পড়লাম আমার কাজে। বাকি শুকনো যেটুকু কাঠ ছিল সেগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম চিতার উপরে। হ্যারিকেন বাতির ভেতর থেকে সামান্য কেরোসিন তেল বের করে নিয়ে ছিটিয়ে দিলাম কাঠের উপর। মুহূর্তেই অগ্নিসংযোগ করতে দাউ দাউ করে জ্বলে উঠল শুকনো কাঠ। তবে সেই রাতে আর বৃষ্টি আসেনি। কিছুক্ষণের মধ্যেই হরিনারায়ণবাবু ঠাকুমার মৃতদেহ পুড়ে ছাই হয়ে গেল। নিভে যাওয়া চিতার কাছে দাঁড়িয়ে আমি হাত জোর করে প্রণাম করলাম। তারপর হিন্দু মতে যা যা করণীয়, সে জল ঢেলে চিতা শীতল করা, অস্থির সংগ্রহ, সব কাজ একাই সেরে নিলাম গভীর রাতে। চিতার কাজ শেষ হলো বটে, কিন্তু খাটের সমস্যাটা তখন অমীমাংসিত। এই গভীর রাতে কোনো ভ্যান পাওয়া যাবে বলে মনে হয় না।
অবশ্য ভ্যান ভাড়া করে নিয়ে এলেও এক নতুন বিপত্তি। হয়তো ভ্যানওয়ালা নিজেই নানান রকম প্রশ্ন করতে পারে, এতে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাবলাম অন্য কোনো উপায় বের করতে হবে। আমাকে নিজেকেই কারোর থেকে একটা ভ্যান নিয়ে এসে জিনিসটা তুলে বাড়ি নিয়ে যেতে হবে। লোভটা যেন মুহূর্তে মুহূর্তে আরো চাগার দিয়ে উঠতে লাগলো। আমার মনের ভেতরে প্রতিটি নিঃশ্বাসে যেন তার তীব্রতা বাড়ছে। এই দুর্লভ ঘাটটিকে আমার বাড়িতে নিয়ে যাওয়া চাই। আমি শ্মশানের বাইরে কাঁচা রাস্তায় এসে দাঁড়ালাম। কি করব না ভাবছি। শ্মশানের বাতাস তখনও ভিজে মাটির গন্ধে ভারী। এমন সময় হঠাৎ একটু দূর থেকে কারুর একটা কণ্ঠস্বর শুনতে পেলাম। কেমন যেন ফ্যাস ফ্যাসে সেই কণ্ঠস্বরটা বাতাসের ফিসফিসানির মতো কানে এলো। লোকটি বলল, কি সাহায্যের দরকার বুঝি? আমি চমকে উঠলাম। লোকটা কি করে জানলো যে আমার এই মুহূর্তে সাহায্যের প্রয়োজন? আমার সারা শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ঘুরে তাকিয়ে দেখলাম একটু দূরে দাঁড়িয়ে রয়েছে একজন 40 কি 45 বছর বয়সী ব্যক্তি। শরীরের গঠন বেশ শক্তপোক্ত, পরনে একটা আধময়লা ধুতি আর ছেঁড়া গেঞ্জি। এর আগে কখনো লোকটাকে এই শ্মশান চত্বরে দেখিনি। মনে কৌতূহল জন্মালো। প্রশ্ন করলাম, কে আপনি? আপনাকে তো কখনো এখানে দেখিনি। লোকটা মৃদু হেসে বলল, আমি একজন ভবঘুরে, এই এখানে সেখানে ঘুরে বেড়াই। আসলে 4 বছর আগেই বন্যায় আমার পরিবারটা শেষ হয়ে গেছে। বাড়ি ঘর নদীর নিচে চলে গেছে, তাই মনের দুঃখে দীর্ঘদিন ঘুরে বেড়াই। আসলে রাত করে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনাকে দেখে আমার মনে হলো আপনার কোনো সাহায্যের প্রয়োজন, তাই জিজ্ঞাসা করলাম আর কি। কিছু মনে করবেন না। আমার মনে তখন একটা আনন্দের আলোড়ন বয়ে চলেছে। মনে হলো যেন ভগবানই লোকটাকে পাঠিয়েছেন। আমি উচ্ছ্বাসিত হয়ে বললাম, না, এতে মনে করার কি আছে? আসলে সত্যিই আমার একটু সাহায্যের প্রয়োজন। একটা ঘাট রয়েছে, ওটাকে বাড়িতে নিয়ে যেতে চাই। আসলে আমি একজন ডোম, মরা পোড়াই। এই সম্ভ্রান্ত পরিবারের লোক আমাকে মরা পোড়ানোর দায়িত্ব দিয়েছিল, তবে তিনি খুশি হয়ে আমায় একটি খাট দিয়ে গেছে। এখন সেটা কি করে বাড়িতে নিয়ে যাব বুঝতে পারছি না। ও, এই ব্যাপার। একদম চিন্তা করবেন না, আমার সঙ্গে ভ্যান আছে। আসলে আমার বাবার সেই শেষ স্মৃতি, ওটাই বেঁচে ছিল সঙ্গে। আমি বেঁচে গিয়েছিলাম কোনো মতে, তাই ওই ভ্যানে চড়েই ভবঘুরের মতো ঘুরে বেড়াই। আমি মনে মনে ভাবলাম, এ কি আশ্চর্য মিল! একটা লোক, একটা ভ্যান, আর যেই দুটো জিনিসই আমার এখনই দরকার, আর এখনই পেয়ে গেলাম। তারপর লোকটাও অচেনা, সন্দেহ করার কোনো জায়গা নেই। মনে মনে ভগবানকে ধন্যবাদ জানিয়ে লোকটার সাহায্য নিয়ে শ্মশানের ভেতরে প্রবেশ। লোকটা অন্ধকারের ভেতর থেকে একটা ভ্যান নিয়ে এসে খাটের সামনে দাঁড়ালো। তারপর আমরা দুজন ধরাধরি করে খাটটাকে তুলে সেই রাতে নিয়ে এলাম আমার বাড়িতে। আমার মনে তখন খুশির জোয়ার বয়ে যাচ্ছে, যেন এক মহার্ঘ রত্ন হাতে পেয়েছি। অনেক ধন্যবাদ জানালাম ওই লোকটিকে এবং তার হাতে 10টা টাকা দিয়ে বিদায় করলাম। লোকটা সেই গভীর রাতে অন্ধকারে মিলিয়ে গেল, যেমন হঠাৎ করে এসেছিল। কানাই তখন হঠাৎ বলল, এটা তুমি ঠিক করনি কাকা। তুমি একজন ডোম হয়েও একজন মৃত মানুষের শেষ ইচ্ছাটুকু অগ্রাহ্য করলে কি করে?
কানাই, ভুলটা আমি স্বীকার করি। সেদিন সত্যি আমি এমন এক পাপ ছিলাম যার মাসুল আমাকে চরমভাবে গুনতে হয়েছে। খাটটা বাড়িতে আনার পর থেকেই যেন অদ্ভুত এক ছায়া আমাদের ঘরে ঢুকে পড়ল। শুরুতে সেসব তুচ্ছ, তেমন গুরুত্ব দেওয়ার মতো নয়, কিন্তু কেমন করে যেন দিন বাড়ার সঙ্গে সঙ্গে ঘটনার তীব্রতা যেন গলা টিপে ধরা এক অদৃশ্য হাতের মতো বাড়তে লাগল। তৃতীয় দিন ভোর রাত। আমি তখন মরা পুড়িয়ে বাড়ি ফিরে অবসন্ন দেহে ঘুমের মধ্যে ডুবে আছি। হঠাৎ নাকে এলো এক বিচিত্র গন্ধ, যেন ভিজে কাঠের মধ্যে আগুন দিক দিক করছে, আর তার ধোঁয়াটা মিশে আছে অদ্ভুত এক বাসি গন্ধের সঙ্গে। আমার গিন্নির ঘুম ভেঙে গেল। বিছানায় উঠে বসে কাঁপা গলায় বলল, এই শোনো না, কেউ কি আগুন ধরিয়েছে কোথাও? আমি তাকে আশ্বস্ত করে বললাম, তুমি বসো, আমি দেখে আসছি। কিন্তু সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোথাও আগুনের ছিটে ফোঁটাও পেলাম না। না ভেজা কাঠ, না ধোঁয়া, কিছুই নয়, শুধু একটা অদৃশ্য আতঙ্ক যা আমার পিঠ বেয়ে নামতে নামতে মনে থিতু হয়ে গেল। প্রথম রাতে বিষয়টা মনের ভুল ভেবে পাশ কাটিয়ে দিলেও পরের ঘটনাটা আর এড়ানো গেল না। সেদিন দুপুরে মরা পোড়ানোর ফাঁকে খাওয়ার জন্য বাড়ি ফিরছি, আর দরজায় পা দিতেই ঘরের ভেতর থেকে গিন্নির ভয়ার্ত চিৎকার। কি সর্বনাশ! কে কোথায় আছো গো? আমি ছুটে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? হ্যাঁ? গিন্নি শ্বাস ফেরাতে ফেরাতে বলল, খাটের নিচে হাঁড়িতে চাল আনতে গিয়েছিলাম, গিয়ে দেখি সাদা লম্বা চুল বিছানো, যেন সাপের মতো কিলবিল করছে। কিন্তু আমি হঠাৎ চিৎকার করতেই সেগুলো গায়েব হয়ে গেল। আমি জোর করে হাসি এনে বললাম, তোমার চোখের ভুল হয়েছে, এইসব নেই। চলো ভাত দাও, শ্মশানে মরা এসেছে, পচাকে দায়িত্ব দিয়ে এসেছি, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। কিন্তু সেই দিনের পর থেকেই আমার গিন্নি যেন অন্য মনস্ক হয়ে যেতে লাগলো, একটা অন্য মানুষ হতে লাগলো। চুপচাপ, নির্বাক, কথা প্রায় বলে না। চোখের তলায় কালি জমেছে, শরীর যেন দিন দিন হাড়ে পরিণত হচ্ছে। সারাদিন খাটের উপর শুয়ে থাকে, আর আমি যখন ঘরে ঢুকি আমার বুকের ভেতরটা ধক করে ওঠে। অন্ধকার ঘরে আধ শোয়া গিন্নিকে দেখলেই মনে হয় ও আমার স্ত্রী নয়, ও যেন হরিনারায়ণ বাবুর ঠাকুমা, যাকে আমি সেদিন অগ্নিদাহ দিয়েছিলাম। ঠিক সেই মুখ, সেই ভয়াল চোখ, সেই নীরব শ্বাস, যেন খাটের উপরে বসে আমার প্রতীক্ষায়। এমন ভয় জীবনে কোনোদিন পাইনি। প্রথমে সামান্য আলসেমি, পরে কাছে এলে দেখলাম খাটটা যেন নিঃশ্বাস নেয়। রাতে তার খোদাই করা পাঁজরগুলো থেকে ভেজা কাঠ আর আগুনের মিশ্র গন্ধ উঠে আসে। সকালে বিছানার নিচ থেকে সাদা চুল পাওয়া যায়, হাত দিলে তা যেন কেঁপে ওঠে। হ্যাঁ, একটু হাস্যকর মনে হলেও আমার বুকটা দিনে দিনে ভারী হয়ে উঠল। গিন্নির শরীরও বদলে যাচ্ছিল। আগে সেই চঞ্চল কথা বলা মুখটা ছিল, কিন্তু এখন সে চুপচাপ। চোখের তলায় কালো রেখা দাগ গাত্র শুকিয়ে গেছে,
আর রাতে শুয়ে থাকলে মাঝে মাঝে সে এমন শব্দ করে ওঠে, আমার ঘাট, আমার ঘাট। ঠিক যেন সেই মৃতদেহের শেষ ইচ্ছার ভাষা। প্রতিটা আয়নার কাঁচে আমি যখন ওর দেহনিষ্ঠ চেহারা দেখি, তখন আমার মনে প্রশ্নটা বাজে, আমার পাপ কি এইভাবেই আমাকে ঘিরে ধরে বসেছে? আমি সেদিন সন্ধ্যায় চুপি চুপি বেরিয়ে পড়লাম। গ্রাম থেকে মাইল 3 দূরে শাল সেগুনের ঘন বনে ঘেরা একটা গহীন চত্বর। সেখানেই নাকি বাস করেন শিবপদতান্ত্রিক। গ্রামের মানুষরা নানান ধরনের সমস্যা নিয়ে তার কাছে যায়। সেখানে যাওয়ার প্রয়োজন কোনোদিন হয়নি আমার, কিন্তু এবার সময় এসেছিল, তাই আমায় যেতেই হলো। সেখানের বাতাসে তীব্র একটা গন্ধ, কেমন যেন শুকনো লঙ্কা পোড়ানোর মতো ঝাঁঝালো ভাব। দূরে কালো কাকের ডাক শোনা যাচ্ছে। একটা ছোট্ট কুঁড়ে ঘরের সামনে তান্ত্রিক যেন আমার অপেক্ষাতেই ছিলেন বুঝলাম। রুক্ষ কুঞ্চিত মুখে গম্ভীর হাসি, চোখে অদ্ভুত দীপ্তি। তিনি বললেন, ঘাট, যেটা তুই এনেছিস সেটা তো তোর ঘরে নয়, তোর রক্তে ঢুকে গেছে। তুই কি ভেবেছিলি শ্মশান থেকে মৃতের জিনিস চুরি করলে তার আত্মা তোকে ছেড়ে দেবে? বুকের ভিতরটা কেমন যেন ধক করে উঠল। থতমত খেয়ে বললাম, হ্যাঁ বাবা, সবই সত্যি, আমি ভুল করেছি, কিন্তু এখন আমার স্ত্রী মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে, বাঁচানোর উপায় বলুন বাবা। তান্ত্রিক কড়া চোখে তাকিয়ে এক নিঃশ্বাসে বলে গেলেন এক উপাচারের কথা। পূর্ণিমা রাতে করবি। তুই জোগাড় করবি একটা ছাগলের চামড়া, কাটা কাকের বন্ডু, 5টা শ্মশানের প্রদীপ আর লাল সুতোর পাক। রাত 12টার সময় ঘাটটাকে উঠিয়ে আনবি নদীর ধারে। দ্বীপগুলো জ্বালিয়ে সুতোর বাঁধন দিবি ঘাটের চারিদিকে, আর ছাগলের চামড়াটা বিছিয়ে তার উপর মুন্ডটা রাখবি। আমি তোকে মন্ত্র শিখিয়ে দিচ্ছি। যখন জপ শুরু করবি তখন পেছনে যা শুনবি বা প্রভাব বা কোনো কিছুর অনুভব বুঝতে পারবি, তখন কিন্তু কোনো মতেই ভুলেও তাকাস না সেদিকে। হ্যাঁ? তারপর হঠাৎ গলা নামিয়ে প্রায় ফিস ফিস করে বললেন, ঘাট জলে ভাসানোর সময় যদি একবার পেছনে তাকাস, ঘাট তো দেখা যাবে, কিন্তু যা ফিরবে তা তোর জীবনে এমন অভিশাপ আনবে যা তুই সহ্য করতে পারবি না। বুঝেছিস? মনে রাখ, এটাই তোর মুক্তি। নইলে তোর আর তোর স্ত্রীর শরীর দুটোই এই অভিশাপে শেষ হয়ে যাবে। তান্ত্রিকের কথা মতো সেই পূর্ণিমার রাতে উপাচার সাজাতে বসেছি। ছাগলের কালো চামড়া মেলে দিলাম, তার উপর রাখলাম কাকের কাটা মুন্ডু। চোখ দুটো ফাঁপা, কিন্তু মনে হচ্ছিল যেন অদৃশ্য দৃষ্টি আমার বুক ভেদ করছে। পাশেই 5টা শ্মশানের দ্বীপ, বাতাসহীন রাতেও টিম টিম করছে, আর লাল সুতোর পাক দিয়ে মন্ত্রপুত করে বেঁধে দিলাম খাটটিকে। সেদিন খাটটা ওখানে নিয়ে যাওয়ার চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু এমন সময় হঠাৎ সেই লোকটার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল যে ভ্যান নিয়ে এক রাতে আমার বাড়িতে খাটটা পৌঁছে দিয়েছিল। এবারও 10টা টাকা বকশিশ দিলাম। লোকটা খুশি হয়ে প্রণাম জানিয়ে চলে গেল। গভীর রাতের স্তব্ধতায় তান্ত্রিকের শিখিয়ে দেওয়া মন্ত্র জপ করতে করতে জলাশয়ের ধারে একা দাঁড়িয়ে আছি।
আমার সামনে মৃত খাট, তার উপর ছাগলের চামড়া আর অন্যান্য ভয়াল উপাচার। জীবনে কখনো ভাবিনি এমন নিষিদ্ধ কাজ আমায় করতে হবে। বুকের ভেতরটা দুরু দুরু করছে, ঠোঁট শুকিয়ে কাঠ। হঠাৎ মনে হলো আমার চারপাশে কেউ হাঁটছে। শুকনো পাতা মারানোর মতো চাপা শব্দ শির দাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত হয়ে নেমে গেল। আর ঠিক তখনই অনুভব করলাম আবার পিছনে এসে দাঁড়িয়েছে সেই বৃদ্ধা, যার খাট আমি একদিন চুরি করেছিলাম। তার নিঃশ্বাস যেন আমার ঘাড় ছুঁয়ে যাচ্ছে। চুলের অগোছালো আঁচল আমার পিঠ ছুঁয়ে উঠছে। গলায় কাঁটা নিয়ে স্থির হয়ে দাঁড়ালাম। তান্ত্রিকের বারণ মনে রেখে একবারও পিছনে তাকালাম না, শুধু মন্ত্র জপ করে চললাম কাঁপা গলায়। আমার কার্য শেষ হলে খাটটিকে ধীরে ধীরে নদীর জলে ভাসিয়ে দিলাম। কিন্তু জলের ঢেউ একেবারে নড়ল না, বরং তলা থেকে উঠল দুটো প্রকাণ্ড হাত, মানুষের মতো, অথচ হাড় সর্বস্ব, চামড়া ছেঁড়া, পচা মাংসের আষ্টে গন্ধে বমি পেতে লাগলো। সেই হাত দুটো খাটের দুপাশ জড়িয়ে ধরে এক টানে জলের তলায় টেনে নিয়ে চলে গেল। এক মুহূর্তের মধ্যেই খাট হারিয়ে গেল অন্ধকার স্রোতের গভীরে। শুধু কয়েকটি বুদবুদ আর ক্ষীণ ঢেউ মিলিয়ে গেল রাতের মৃত্যু নীরবতায়। আমি দাঁড়িয়ে রইলাম, বুকের ভেতর যেন দম আটকে আসছে। জানতাম এই রাতের পরে আমার জীবন আর কখনো আগের মতো হবে না। এইটুকু বলে গোবিন্দ কাকা থামলেন। কানাই এক মুহূর্ত চুপ করে থেকে বলল, এ তো সাংঘাতিক কাণ্ড কাকা। এজন্যই তো লোকে বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যাগে, তারপর কি হলো? সমস্যার কি সমাধান হলো? আর আর সেই লোকটাই বা কে ছিল বলো দেখিনি? ওই যে তোমায় ভ্যানে করে ওই খাটখানা বাড়িতে নিয়ে দিয়েছিল, আবার বাড়ি থেকে এনেও দিল। গোবিন্দ কাকা ধীরে ধীরে মাথা নাড়লেন, কণ্ঠে যেন শুষ্ক কষ্টের সুর। হ্যাঁ, ওই খাটকে কেন্দ্র করে যে ভৌতিক উপদ্রব চলছিল তা আর ঘটেনি। আর ওই লোকটাকে ছিল তাও আমি কখনো জানতে পারিনি, কারণ তারপর থেকে তাকে আমি কখনো দেখিনি। তবে আমার মন বলে ওই লোকটা আর অন্য কেউ ছিল না, ও ছিল নিবারণ বাবুর ঠাকুমা, যে ভ্যানওয়ালার রূপ ধারণ করে এসে আমার লোভে বশবর্তী হওয়া সেই খাটটাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে দিয়েছিল, আবার নিয়ে এসেছিল আমাকে উচিত শিক্ষা দিতে। আর সত্যি সত্যি তার জন্য আমাকে এক বিরাট দাম চুকোতে হয়েছে। আমার ওই লোভের জন্য তোদের কাকিমা সুস্থ হয়ে উঠলেন ঠিকই, কিন্তু কোমরের নিচ থেকে আর কোনো সাড়া রইল না। চিরজীবনের জন্য পঙ্গু হয়ে গেলেন। কথায় আছে পিতার কৃতকর্মের ফল নাকি সন্তানদের ভোগ করতে হয়। আর আমার জীবনের গল্পে আমার কৃতকর্মের ফল ভোগ করতে হলো আমার স্ত্রীকে। আমি চুরি করেছি এক মৃত মানুষের শেষ ইচ্ছার খাট। সে পাপের ভার আমার ঘরের মানুষকে বহন করতে হয়েছে। এই ঘটনা আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে গেছে। আমাদের লোভ, বিশেষত মৃতের প্রতি অসম্মান বা যে কোনো মানুষের প্রতি অসম্মান, তার ফল কখনো শুভ হয় না। পৃথিবীর কোনো ধন সম্পদই মানুষের বিবেকের চেয়ে বড় নয়, জানবি। গোবিন্দ কাকা থামলেন। বাইরে তখন বৃষ্টিটা অনেকটাই থেমে এসেছে, তবে সন্ধ্যার গাঢ় অন্ধকার ক্রমশ রাতের গভীরে মিলিয়ে যাচ্ছে।
কাকিমার অসহায় চেহারা যেন কাকার চোখের সামনে ভাসছে, কণ্ঠে একটা চাপা দীর্ঘশ্বাস। আর দাঁড়ানো চলে না। কানাইয়ার নিবারণ দুজনেই উঠে পড়ল। চালার নিচ থেকে গরু ছাগলগুলোকে নিয়ে তারা বাড়ির পথে হাঁটতে শুরু করল। পথের ধারে জমে থাকা বৃষ্টির জলে টিমটিমে আলো আর আকাশের এক ফালি ম্লান চাঁদ মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে। গোবিন্দ কাকা বড়শি আর হাঁড়ি হাতে বেরিয়ে পড়লেন বিলে মাছ ধরতে। তালডোবা শ্মশানটা পাশেই, একেবারে নীরব আর অন্ধকারের বুক চিরে যেন দাঁড়িয়ে আছে সেই রাতের ঘটনার এক নির্বাক সাক্ষী হয়ে। বাতাসে শিউলি গাছের মিষ্টি গন্ধের সঙ্গে মিশে আছে একটা সোদা মাটি আর অদৃশ্য এক ভয়াল স্মৃতি, যা কেবল কাকার মনেই নয়, এই গ্রামের অজস্র গোপন কাহিনীর ভেতর চিরকাল বেঁচে থাকবে। শুনলেন তালডোবা শ্মশানের ডোম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এপিসোডে।